বন্ধুরা, মুম্বাইয়ের সেই ঘন কুয়াশাচ্ছন্ন বর্ষার সকালে যখন বৃষ্টি পুরোপুরি থামেনি, কোর্ট নম্বর ৯-এর বাইরে অস্বাভাবিক ভিড় জমেছিল। কারণ আজ রায় ঘোষণা করতে চলেছিলেন দেশের সবচেয়ে কঠোর এবং সৎ আইপিএস অফিসার রিয়া শর্মা। সেই রিয়া যে নিজের কেরিয়ারে কখনো কোনো অপরাধীকে রেহাই দেয়নি, যে আইনকেই নিজের ধর্ম বলে মেনে নিয়েছিল। আর আজ সে এমন একটি মামলার রায় দিতে যাচ্ছিল যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এক নির্মম হত্যাকারী যে ৫ জনকে নিষ্ঠুরভাবে খুন করেছিল। প্রতিটি খুনের পেছনে একই ছক ছিল, একই কায়দা ছিল এবং একই রহস্য ছিল। তার মুখ সবসময় ঢাকা থাকত, কোনো পরিচয় ছিল না, কোনো নাম ছিল না, শুধু একটি কোড নেম ছিল, অভিশাপ। আজ কোর্টে সেই অভিশাপেরই ফাঁসির সাজা হওয়ার কথা ছিল। রিয়া নিজের ইউনিফর্মে পূর্ণ কঠোরতার সাথে কোর্টরুমে প্রবেশ করল। তার চোখে ছিল শীতল রাগ, যেন সে শুধু একজন অপরাধীকে নয়, বরং নিজের ভেতরের কোনো যন্ত্রণাকে শেষ করতে এসেছে। কারণ খুব কম মানুষই জানত যে রিয়ার ভেতরে এমন এক ক্ষত ছিল যা বছরের পর বছর ধরে তাজা ছিল। তার স্বামী অমিত, যে ৪ বছর আগে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল, কোনো চিহ্ন ছাড়া, কোনো কারণ ছাড়া, যেন সে কখনো ছিলই না। আর সেই দিন থেকেই রিয়া নিজের হৃদয়কে পাথর করে নিয়েছিল এবং আইনকেই নিজের সব কিছু বানিয়ে নিয়েছিল। কোর্টের কার্যক্রম শুরু হল, উকিলদের যুক্তিতর্ক শেষ হল এবং অবশেষে সেই মুহূর্তটি এলো যখন বিচারক ফাইলটি রিয়ার দিকে এগিয়ে দিলেন। তিনি বললেন, আইপিএস রিয়া শর্মা, আপনি শেষবারের মতো শনাক্তকরণ এবং নিশ্চিতকরণ সম্পন্ন করুন। রিয়া কোনো আবেগ ছাড়াই সেই অপরাধীর দিকে তাকাল, যে হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়েছিল। তার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল, যেমনটা সবসময় থাকত। রিয়া এগিয়ে গেল। তার জুতোর আওয়াজ পুরো কোর্টে প্রতিধ্বনিত হচ্ছিল। সে ধীরে ধীরে সেই কাপড়টি সরাল এবং মুখটি সামনে আসতেই সময় যেন থমকে গেল। তার চোখ বড় হয়ে গেল, শ্বাস আটকে গেল এবং আঙুলগুলো কাঁপতে লাগল। কারণ সামনে যে মুখটি ছিল তা কোনো অপরিচিত ব্যক্তির নয়, সে অমিত ছিল, তার নিজের স্বামী, সেই অমিত যাকে সে ৪ বছর ধরে মৃত বলে ধরে নিয়েছিল। কোর্টরুমে নিস্তব্ধতা নেমে এলো। রিয়ার চোখে প্রথমবার ভয় এবং ভেঙে পড়া ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। অমিতের চোখ দুটো শূন্য ছিল, যেন সে রিয়াকে চিনতেই পারছে না। পরের মুহূর্তেই সে ধীরে থেকে বলল, ম্যাডাম, আমি জানি না আমি কে। আর এই মুহূর্তটি রিয়ার পুরো পৃথিবী নাড়িয়ে দিয়েছিল। আইন আর সম্পর্কের মধ্যে এমন এক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল যার শেষ কেউ জানত না। কোর্টরুমের সেই নিস্তব্ধতা তখনও ভাঙেনি। প্রত্যেকের নজর রিয়া এবং সেই অপরাধীর ওপর আটকে ছিল যার মুখ মাত্রই সামনে এসেছে। রিয়ার কানে শুধু একটি আওয়াজই বাজছিল, ম্যাডাম, আমি জানি না আমি কে। এটি সেই কণ্ঠস্বর ছিল যা সে কখনো নিজের হৃদয়ের সবচেয়ে কাছে রেখেছিল, সেই কণ্ঠস্বর যা তাকে প্রতি বিপদে সাহস দিত। কিন্তু আজ সেই একই কণ্ঠস্বর তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। বিচারক রাগ স্বরে বললেন, আইপিএস রিয়া শর্মা, এটি আদালত, আপনার ব্যক্তিগত বিষয় নয়। দয়া করে নিজের দায়িত্ব পালন করুন। রিয়া নিজেকে সামলানোর চেষ্টা করল। তার চোখে জল ছিল, কিন্তু সে তা পড়তে দিল না। সে আবার অমিতের দিকে তাকাল। মুখটি একই ছিল, কিন্তু চোখগুলো ছিল আগন্তুকের মতো, যেন তার আত্মা কোথাও হারিয়ে গেছে। রিয়া কাঁপা গলায় বলল, নাম বলো। আসামি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কোনো নাম নেই, লোকে আমাকে অভিশাপ বলে। এটি শোনা মাত্রই কোর্টের শোরগোল শুরু হয়ে গেল। রিয়ার হৃদয় যেন আরও একবার ভেঙে গেল। অমিত কি সত্যিই এখন অভিশাপ হয়ে গেছে, নাকি এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়েছিল? তখনই সরকারি উকিল বললেন, মাননীয় আদালত, আসামি নিজের সব অপরাধ কবুল করেছে। এর বিরুদ্ধে সব তথ্য প্রমাণ মজুদ আছে। আঙুলের ছাপ থেকে শুরু করে লোকেশন, সবকিছুই এর বিপক্ষে। এটি এক বিপজ্জনক হত্যাকারী, এর ফাঁসির সাজাই হওয়া উচিত। রিয়ার মাথা দ্রুত ঘুরতে লাগল। প্রতিটি প্রমাণ অমিতের বিরুদ্ধে ছিল, কিন্তু তার মন তা মানতে প্রস্তুত ছিল না। সে তখনই আদেশ দিল, আসামিকে কাস্টাডিতে নিয়ে যাওয়া হোক এবং এই কেসের ফাইল আমার পুনরায় তদন্তের জন্য চাই। বিচারক বিরক্ত হয়ে বললেন, আইপিএস রিয়া, এই কেস আগেই পরিষ্কার হয়ে গেছে, এখন এতে পুনরায় তদন্তের কোনো প্রয়োজন নেই। কিন্তু রিয়া কঠোরভাবে বলল, স্যার, এটি শুধু একটি কেস নয়, এতে এমন কিছু আছে যা আমরা দেখতে পাচ্ছি না। আমার ৪৮ ঘন্টা সময় চাই। কোর্টে নীরবতা নেমে এলো।
বিচারক কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন, ঠিক আছে, আপনাকে 48 ঘন্টা সময় দেওয়া হলো, কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনি কোনো নতুন তথ্য প্রমাণ পেশ করতে না পারেন তবে সাজা তখনই কার্যকর করা হবে। রিয়া মাথা নাড়াল এবং সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু কোর্ট থেকে বের হওয়া মাত্রই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে এক কোণে গিয়ে দাঁড়াল এবং নিজেকে বলল, অমিত, তুমি এমনটা করতে পারো না, তুমি খুনি নও, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই কেউ তোমাকে ব্যবহার করছে। ঠিক সেই সময় তার মাথায় একটি পুরনো স্মৃতি ভেসে এলো। 4 বছর আগের সেই রাত যখন অমিত হঠাৎ নিখোঁজ হয়েছিল। সেই রাতে সে বলেছিল, রিয়া, যদি কখনো আমি তোমার সামনে আসি আর তোমার মনে হয় যে আমি বদলে গেছি, তবে বুঝে নিও যে আমি বদলাইনি, আমাকে বদলে দেওয়া হয়েছে। এই কথাটি মনে পড়তেই রিয়ার গায়ের লোম খাড়া হয়ে গেল। এর মানে অমিত আগে থেকেই জানত যে তার সাথে কিছু হতে চলেছে। আর যদি তাই হয় তবে এটি শুধু একটি মার্ডার কেস নয়, বরং এক বিরাট বড় ষড়যন্ত্র। রিয়া তখনই তার সবচেয়ে বিশ্বস্ত অফিসার সমীরকে ফোন লাগাল এবং বলল, আমার অমিতের পুরনো ফাইল চাই, তার নিখোঁজ হওয়া থেকে আজ পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি তথ্য। আর মনে রেখো, এই কেস এখন আর শুধু আইনের নয়, এটি আমার জীবনের প্রশ্ন। ফোন কাটতেই রিয়ার চোখে অশ্রুর বদলে এখন আগুন জ্বলছিল। সে এখন আর শুধু একজন আইপিএস অফিসার ছিল না, সে একজন স্ত্রী ছিল যে নিজের স্বামীকে বাঁচানোর জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারত। আর তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই পথ তাকে কোন অন্ধকার সত্যের সামনে নিয়ে যেতে চলেছে। রিয়ার হাতে ফাইল ছিল, কিন্তু মনে ছিল তুফান। রাতের নিস্তব্ধতায় নিজের কেবিনে বসে সে প্রতিটি কাগজ এমনভাবে দেখছিল যেন সেই শব্দগুলোর পেছনে লুকিয়ে থাকা সত্য তাকে ডাকছে। অমিতের নিখোঁজ হওয়ার ফাইল 4 বছর ধরে বন্ধ পড়েছিল। কেস ক্লোজ করে দেওয়া হয়েছিল, কারণ হিসেবে লেখা ছিল কোনো সূত্র পাওয়া যায়নি। কিন্তু আজ যখন সেই অমিতই এক হত্যাকারী হয়ে তার সামনে দাঁড়িয়ে, তখন এটি কোনো সাধারণ কাকতালীয় বিষয় হতে পারে না। রিয়া ফাইলের পাতা উল্টাতে শুরু করল। প্রতিটি পাতায় সেই পুরনো রিপোর্ট, সেই পুরনো কথা। কিন্তু হঠাৎ তার নজর একটি ছোট ডিটেলের ওপর গিয়ে আটকে গেল। অমিতের ফোনের শেষ লোকেশন শহরের বাইরে একটি পুরনো কারখানায় ছিল। এই তথ্যটি আগেও ছিল, কিন্তু তখন একে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। রিয়ার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে তক্ষুনি সমীরকে ডাকল এবং বলল, আমরা এখনই ওই লোকেশনে যাব। রাতের অন্ধকারে যখন তাদের গাড়ি সেই জনমানবহীন এলাকায় পৌঁছল, তখন চারদিকে শুধু নিস্তব্ধতা ছিল। বাতাসও যেন ভয় পেয়ে ধীরে বইছিল। সেই পুরনো কারখানা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেয়ালে মরচে ধরা চিহ্ন ছিল, আর ভেতরে ঘুটঘুটে অন্ধকার। রিয়া টর্চ নিয়ে ভেতরে গেল। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তার হৃদয় আরও জোরে ধরপড় করছিল, যেন সে সত্যের আরও কাছে পৌঁছে যাচ্ছে। তখনই তার নজর মেঝেতে পড়ে থাকা একটি পুরনো ধাতব চেয়ারের দিকে গেল। সেখানে কিছু আঁচড়ের দাগ ছিল, যেন কেউ জানত বুঝে কিছু লেখার চেষ্টা করেছে। রিয়া ঝুঁকে পড়ল এবং টর্চের আলোয় মন দিয়ে দেখল। সেখানে আবছা অক্ষরে লেখা ছিল, আমাকে খুঁজে বের করো রিয়া। এটি দেখে তার হৃৎস্পন্দন যেন থমকে গেল। এটি অমিতেরই হাতের লেখা ছিল। এর মানে সে এখানে ছিল এবং সে তাকে ডাকার চেষ্টা করেছিল। কিন্তু প্রশ্নটি ছিল, তাকে এখানে কে বন্দী করেছিল? তখনই সমীর ডাক দিল, ম্যাডাম, এখানে আসুন। রিয়া দৌড়ে তার কাছে গেল। দেওয়ালের পেছনে একটি লুকানো ঘর ছিল। দরজাটি আধা ভাঙা ছিল, যেন কেউ তাড়াহুড়ো করে সেটি বন্ধ করেছে। রিয়া দরজা খুলে ভেতরে গেল। ভেতরের দৃশ্য দেখে তার শ্বাস থমকে গেল। সেখানে অনেক ওষুধের শিশি পড়েছিল, কিছু মেডিকেল যন্ত্রপাতি ছিল এবং একটি চেয়ার ছিল যেটিতে শেকল বাঁধা ছিল, যেন কাউকে এখানে বেঁধে রাখা হয়েছিল। রিয়ার মাথায় একটাই কথা ঘুরতে লাগল, অমিতকে এখানে রাখা হয়েছিল, তার সাথে কিছু করা হয়েছিল। তখনই তার নজর একটি ফাইলের ওপর পড়ল, যা ধুলোর মধ্যে লুকিয়েছিল। সে সেটি তুলল এবং খুলে দেখল। সেখানে কিছু ছবি ছিল। সেই ছবিগুলোতে অমিত ছিল, কিন্তু তাকে স্বাভাবিক দেখাচ্ছিল না। তার চোখগুলো শূন্য ছিল, মুখে অদ্ভুত এক ভাব ছিল, যেন সে নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। আর একটি ছবিতে এক লোক তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না। শুধু তার আঙুলে একটি বিশেষ ধরনের আংটি দেখা যাচ্ছিল, যার ওপর একটি অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। রিয়া সেই আংটিটি ভালো করে দেখল এবং হঠাৎ তার মাথায় একটা নাম ভেসে এলো। এই চিহ্নটি সে আগেও কোথাও দেখেছে। আর মনে পড়া মাত্রই তার মুখ শক্ত হয়ে গেল। সে ধীরে থেকে বলল, এটি কোনো সাধারণ কেস নয়, এটি একটি পুরো নেটওয়ার্ক, আর অমিত শুধুমাত্র একটি দাবার ঘুঁটি। সমীর ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি কি বলছেন?
রিয়া এক গভীর শ্বাস নিল এবং বলল, সমীর, আমাদের অনেক বড় লোকেদের সাথে লড়াই করতে হবে, কারণ এই চিহ্নটি এমন এক গোপন সংগঠনের যার নাম শুনেই লোকে ভয় পায়। আর যদি আমার সন্দেহ ঠিক হয়, তবে অমিতকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে এবং আসল খেলোয়াড় এখনও বাইরে আছে। এটি বলার সময় রিয়ার চোখে এখন আর ভয় ছিল না, বরং ছিল এক বিপজ্জনক সংকল্প। এখন এটি শুধু একটি কেস ছিল না, এটি ছিল সত্য আর মিথ্যের মধ্যে এক লড়াই, আর রিয়া যে কোনো মূল্যে এই লড়াইয়ে জিততে চলেছিল, চাই এর জন্য তাকে নিজের জীবনই কেন বাজি রাখতে না হয়। রিয়ার হাতে সেই ফাইল আর মাথায় তুফান ছিল। কারখানা থেকে বেরোবার সময় তার হাঁটার গতি আগের চেয়ে অনেক বেশি ছিল, যেন এখন প্রতি সেকেন্ডের দাম সে বুঝতে পেরেছে। গাড়িতে বসেই সে আরও একবার সেই আংটির চিহ্নটি দেখল এবং তার চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। এটি কোনো সাধারণ অপরাধ ছিল না, কোনো একলা মানুষের খেলা ছিল না, এটি এমন এক জাল ছিল যাতে কত জীবন ফেসেছিল, আর অমিত তাদের মধ্যে একজন ছিল। সারা পথ রিয়া চুপ ছিল, কিন্তু তার মাথা ক্রমাগত কাজ করছিল। প্রতিটি সূত্রকে জোড়ার চেষ্টা করছিল, প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিল। আসলে কারা ছিল সেই লোক যারা অমিতকে 4 বছর আগে অপহরণ করেছিল? কেন তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল, আর কেনই বা তাকে এক হত্যাকারীতে পরিণত করা হলো? অফিসে পৌঁছানো মাত্রই সে সময় নষ্ট না করে নিজের সিস্টেম অন করল এবং সেই চিহ্নটি স্ক্যান করে ডেটাবেসে দিয়ে দিল। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতার পর স্ক্রিনে যে নামটি সামনে এলো তা দেখে তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। সেই নামটি ছিল মৃত্যুচক্র। এমন এক গোপন সংগঠন যার কোনো অফিসিয়াল রেকর্ড ছিল না, কিন্তু আন্ডারওয়ার্ল্ড আর ইন্টেলিজেন্স ফাইলগুলোতে অনেকবার তার উল্লেখ পাওয়া গিয়েছিল। এই সংগঠন সরাসরি অপরাধ করত না, বরং মানুষকে ব্যবহার করত, তাদের নিজের মতো করে গড়ত এবং তারপর তাদের দাবার ঘুঁটির মতো ব্যবহার করত। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার ছিল যে এই সংগঠনের শিকড় দেশের অনেক বড় এবং প্রভাবশালী মানুষের সাথে যুক্ত। রিয়া ধীরে নিজের চোখ বন্ধ করল এবং এক গভীর শ্বাস নিল। এর মানে পরিষ্কার ছিল, অমিতকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে নেওয়া হয়েছিল, তাকে ভেঙে চুরমার করা হয়েছিল এবং তারপর তাকে এক মরণাস্ত্র বানিয়ে দেওয়া হয়েছিল। তখনই সমীর ধীরে জিজ্ঞেস করল, ম্যাডাম, এখন কি করবেন? রিয়া চোখ খুলল এবং তার কণ্ঠে আগের চেয়েও বেশি শীতলতা ছিল। সে বলল, এখন আমরা ওদের নিয়মে খেলব না, এখন ওদের আমাদের নিয়মে খেলতে হবে। সবার আগে আমাদের খুঁজে বের করতে হবে এই সংগঠনের লিডারকে, সেই এই পুরো কাহিনীর চাবিকাঠি। ঠিক সেই মুহূর্তে রিয়ার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। সে কল রিসিভ করল, কিন্তু কয়েক সেকেন্ড ওপাশ থেকে কোনো শব্দ এলো না। তারপর এক ভারী এবং শীতল কণ্ঠস্বর শোনা গেল, আইপিএস রিয়া শর্মা, তুমি বড্ড গভীরে নামছ, এই রাস্তা তোমাকে কোথাও পৌঁছতে দেবে না। রিয়া ভয় না পেয়ে জবাব দিল, তুমি কে? ওপাশ থেকে হালকা হাসির শব্দ শোনা গেল, আমরা তারা যাদের অন্ধকার দেখেও মানুষ ভয় পায়, আর তোমার স্বামী, সে তো আমাদের এক ছোট সৃষ্টি মাত্র। এটি শোনামাত্রই রিয়ার মুষ্টি শক্ত হয়ে গেল, কিন্তু সে নিজেকে শান্ত রাখল। সে বলল, যদি তোমরা এতটাই শক্তিশালী হও তবে সামনে আসছ না কেন? সেই কণ্ঠস্বর বলল, কারণ খেলা সবসময় পর্দার আড়াল থেকেই খেলা হয়। আর হ্যাঁ, তোমার হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে। যদি তুমি এই কেস এখানেই বন্ধ না করো, তবে পরবর্তী লাশ তোমার কাছের কারুর হবে। কলটি কেটে গেল। কিছুক্ষণের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সমীর ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু রিয়ার মুখে এক অন্যরকম কঠোরতা ছিল। সে ধীরে থেকে বলল, ওরা ভুল করে ফেলেছে, এখন এটি শুধু একটি কেস হয়ে থাকেনি, এখন এটি আমার লড়াই। সেই রাতেই রিয়া জেলে পৌঁছাল, যেখানে অমিতকে রাখা হয়েছিল। সে ধীরে ধীরে তার সেলের কাছে গেল। অমিত মেঝেতে বসেছিল, তার চোখগুলো শূন্য ছিল, কিন্তু রিয়াকে দেখামাত্রই এক মুহূর্তের জন্য তার চোখে হালকা চমক এলো এবং পরক্ষণেই তা উধাও হয়ে গেল। রিয়া তার সামনে বসল এবং নিচু স্বরে বলল, অমিত, আমি রিয়া। কিন্তু অমিত মাথা নিচু করে নিল এবং বলল, আমি বললাম না ম্যাডাম, আমি কাউকে চিনি না। রিয়ার চোখে জল চলে এলো, কিন্তু সে নিজেকে সামলাল। সে ধীরে বলল, আমি জানি তুমি মিথ্যে বলছ না, তোমার সত্যি মনে নেই, কিন্তু আমি তোমাকে মনে করাব, যাই হয়ে যাক না কেন। তখনই হঠাৎ অমিতের মুখভঙ্গি বদলে গেল।
সে মাথা তুলল এবং তার চোখে এক অদ্ভুত তীক্ষ্ণতা দেখা গেল। সে নিচু স্বরে বলল, পালিয়ে যাও রিয়া, এই খেলা তোমার সাধ্যের বাইরে। ওরা তোমাকেও শেষ করে দেবে। এটি শোনামাত্রই রিয়া চমকে গেল। এটি অমিত ছিল না, এটি অন্য কেউ ছিল যে তার ভেতর থেকে কথা বলছিল। পরের মুহূর্তেই অমিত আবার স্বাভাবিক হয়ে গেল এবং বলল, ম্যাডাম প্লিজ আমাকে মারবেন না, আমার কিচ্ছু মনে নেই। রিয়া বুঝতে পেরেছিল যে অমিতের সাথে ঠিক কী করা হয়েছে। মস্তিষ্ক নিয়ে খেলা হয়েছে, তার ভেতরে দুটি আলাদা ব্যক্তিত্ব তৈরি করে দেওয়া হয়েছে, একটি যা তার আসল অমিত এবং দ্বিতীয়টি যা এই সংগঠনের তৈরি করা অভিশাপ। আর এটি এই খেলার সবচেয়ে বিপজ্জনক অংশ ছিল। যদি সে দ্রুত কিছু না করে তবে অমিত চিরতরে হারিয়ে যাবে। জেল থেকে বেরোনোর সময় রিয়ার পা ভারী ছিল, কিন্তু তার সংকল্প ছিল আগের চেয়েও বেশি দৃঢ়। সে আকাশের দিকে তাকাল এবং ধীরে থেকে বলল, আমি তোমাকে বাঁচাবো অমিত। এর জন্য যদি আমাকে পুরো দুনিয়ার সাথে লড়াই করতে হয় তবে তাই সই। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটি মেসেজ এলো। একটি ছবি ছিল যাতে দেখা যাচ্ছিল সমীরকে বেঁধে রাখা হয়েছে এবং তার কপালে বন্দুক ঠেকানো আছে। নিচে লেখা ছিল, টাইম স্টার্টস নাও। রিয়ার চোখে রাগ আগুনের মতো জ্বলে উঠল। খেলা এখন আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছিল। এখন এটি শুধু অমিতকে বাঁচানোর বিষয় ছিল না, বরং সেই প্রতিটি মানুষকে বাঁচানোর প্রশ্ন ছিল যারা এই কালো জালে ফেসে গিয়েছিল। রিয়া এখন আর কোনো মূল্যেই পিছিয়ে আসার মতো মেয়ে ছিল না। রিয়ার হাতে ফোন ছিল এবং স্ক্রিনে সেই ছবিটি স্থির হয়েছিল যাতে সমীর চেয়ারে বাঁধা ছিল আর তার কপালে বন্দুক ধরা ছিল। সেই একটি ছবি যেন তার ভেতরের প্রতিটি আবেগকে একসাথে জাগিয়ে দিল, রাগ, ভয় এবং এক অদ্ভুত সংকল্প। কিন্তু এইবার বিষয়টি শুধু অমিতের ছিল না, এখন এটি তার নিজের লোকের জীবনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। সে গভীর শ্বাস নিল এবং নিজেকে শান্ত করার চেষ্টা করল, কারণ সে জানত যে যদি সে একটিও ভুল পদক্ষেপ নেয় তবে সমীরের প্রাণ চলে যেতে পারে। সে তক্ষুনি তার টেকনিক্যাল টিমকে সক্রিয় করল এবং সেই নম্বরটি ট্রেস করার আদেশ দিল যেখান থেকে মেসেজটি এসেছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই উত্তর চলে এলো। নম্বরটি ভার্চুয়াল ছিল এবং লোকেশন প্রতি সেকেন্ডে বদলাচ্ছিল, অর্থাৎ সামনের জন প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে ফেলছিল। রিয়া তক্ষুনি নিজের মাথা অন্যদিকে খাটাতে শুরু করল। সে ছবিটির দিকে মন দিয়ে তাকাল, প্রতিটি খুঁটিনাটি বিষয় খেয়াল করল। পেছনের দেওয়ালে হালকা সবুজ রং ছিল এবং এক কোণে একটি ভাঙা জানালা দিয়ে লাল আলো ভেতরে আসছিল, আর মেঝেতে এক বিশেষ ধরনের ধাতব গুঁড়ো পড়েছিল। রিয়া তখনই সেই গুঁড়ো চিনে ফেলল। এটি পুরনো মিল এলাকায় পাওয়া ধাতব পাউডার ছিল। সে তখনই শহরের সব পুরনো এবং বন্ধ পড়ে থাকা মিল গুদানগুলোর লিস্ট বের করাল। মোট ৬টি লোকেশন সামনে এলো। এখন তার কাছে সময় খুব কম ছিল আর বিপদ ছিল অনেক বড়। সে দেরি না করে একাই সেই সব লোকেশনে যাওয়ার সিদ্ধান্ত নিল। টিমকে সাথে নেওয়ার মানে ছিল সময় নষ্ট করা এবং বিপক্ষকে সতর্ক করে দেওয়া। সে একাই বেরিয়ে পড়ল। রাত আরও গভীর হয়ে গিয়েছিল এবং শহরের বাইরের রাস্তাগুলো প্রায় ফাঁকা ছিল। প্রথম লোকেশনে পৌঁছে সে শুধু নিস্তব্ধতা পেল। দ্বিতীয়টিতেও কিছু পাওয়া গেল না। তৃতীয় এবং চতুর্থটিতেও হতাশাই হাত লাগল। কিন্তু যেই সে পঞ্চম লোকেশনে পৌঁছল, তার হৃদয় হঠাৎ জোরে ধড়ফড় করতে লাগল। এই জায়গাটি ঠিক তেমনই ছিল যেমনটা ছবিতে দেখা গিয়েছিল। ভাঙা জানালা, সবুজ দেওয়াল আর মেঝেতে সেই ধাতব গুঁড়ো। রিয়া নিজের বন্দুক বের করল এবং ধীরে ধীরে ভেতরে এগোল। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে বিপদ বাড়ছিল, কিন্তু সে থামল না। যেই সে ভেতরে পৌঁছল, তার কানে একটি হালকা আওয়াজ এলো, যেন কেউ যন্ত্রণায় গোঙাচ্ছে। সে সেই আওয়াজের দিকে এগিয়ে গেল এবং পরের মুহূর্তেই তার বুক কেঁপে উঠল। সামনে সমীর বাঁধা অবস্থায় ছিল। তার মুখ আহত ছিল, কিন্তু সে বেঁচে ছিল। রিয়া তখনই তার দিকে দৌড়ে গেল, কিন্তু যেই সে তার কাছে পৌঁছল, হঠাৎ চারদিক থেকে আলো জ্বলে উঠল এবং অন্ধকারে লুকিয়ে থাকা অনেক লোক সামনে চলে এলো। সবার হাতে বন্দুক ছিল। রিয়া বুঝতে পারল যে সে জালে ফেসে গেছে। তখনই সামনে থেকে সেই ভারী কণ্ঠস্বর ভেসে উঠল, স্বাগতম আইপিএস রিয়া শর্মা, আমরা জানতাম তুমি আসবে। রিয়া ভয় না পেয়ে জবাব দিল, সমীরকে ছেড়ে দাও, এই লড়াই তোমার আর আমার মধ্যে। সেই কণ্ঠস্বর হেসে বলল, না রিয়া, এই খেলা তোমার চেয়ে অনেক বড়। তুমি শুধু একটি দাবার ঘুঁটি, যেমনটা তোমার স্বামী ছিল। এটি শোনা মাত্রই রিয়ার রাগ আরও বেড়ে গেল। সে বলল, যদি তোমরা এতটাই শক্তিশালী হও তবে সামনে এসো, লুকিয়ে খেলছো কেন? তখনই ভিড়ের মধ্য থেকে এক লোক সামনে এলো।
সে কালো কোট পরেছিল এবং তার আঙুলে সেই একই আংটি ছিল, সেই একই চিহ্ন। রিয়ার চোখ শুরু হয়ে গেল। অবশেষে সেই ব্যক্তির সামনে ছিল। সেই লোক হাসিমুখে বলল, আমার নাম অভয় সিনহা এবং আমিই হলাম মৃত্যুচক্রের মস্তিষ্ক। এটি শোনা মাত্রই রিয়া তার দিকে বন্দুক তাক করল, কিন্তু পরের মুহূর্তেই তার মাথার পেছনে অন্য এক বন্দুক ঠেকানো হলো। অভয় হাসিমুখে বলল, এত তাড়াহুড়ো ভালো নয় রিয়া, খেলা তো সবে শুরু হয়েছে। সে ইশারা করল এবং তার লোকগুলো সমীরের মাথায় বন্দুক আরও জোরে চেপে ধরল। রিয়া বন্দুক নিচে নামিয়ে নিল। সে বলল, তুমি চাওটা কি? অভয় ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে ঘুরতে বলল, আমি চাই তুমি এই কেস এখানেই শেষ করে দাও। কোর্টে গিয়ে বলো যে আসামিই আসল খুনি এবং তাকে যেন ফাঁসি দেওয়া হয়, আর বিনিময়ে আমরা তোমার বন্ধুর প্রাণ ভিক্ষা দেব। রিয়া কয়েক সেকেন্ড চুপ রইল। তার সামনে দুটি পথ ছিল, একদিকে আইন আর অন্যদিকে তার নিজের মানুষ। কিন্তু সে জানত যে যদি সে মাথা নত করে এই কেস বন্ধ করে দেয়, তবে শুধু অমিত নয়, বরং আরও কত মানুষ এই জালে ফেসে যাবে। সে ধীরে থেকে বলল, যদি আমি মানা করে দিই তবে? অভয় হাসি মুখে বলল, তবে তুমি তোমার বন্ধুকে শেষবারের মতো দেখছ। এটি শোনা মাত্রই সুমির চিৎকার করে বলল, ম্যাডাম, মানবেন না, এই লোকগুলো কখনো থামবে না। রিয়ার চোখে জল চলে এলো, কিন্তু সে তা পড়তে দিল না। সে অভয়ের চোখের দিকে চোখ রেখে বলল, খেলা তুমি শুরু করেছ, কিন্তু শেষ আমি করব। পরের মুহূর্তেই সে দ্রুত এক চাল চলল। সে নিজের বেল্ট থেকে একটি স্মোক গ্রেনেড বের করে মেঝেতে ছুঁড়ে মারল। চারদিকে ধোঁয়া ছড়িয়ে গেল, গুলির আওয়াজ শোনা যেতে লাগল, হুড়োহুড়ি শুরু হয়ে গেল। সেই সুযোগের সদ্ব্যবহার করে রিয়া সমীরের বাঁধন খুলে দিল এবং তাকে টেনে বাইরের দিকে নিয়ে পালালো। পেছন থেকে গুলি চলছিল, কিন্তু সে থামল না। কোনোভাবে দুজনে বাইরে পৌঁছাল এবং গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে গেল। কিছু দূরে গিয়ে সে গাড়ি থামাল। সমীর তখনও হাঁপাচ্ছিল। সে বলল, ম্যাডাম, এই লোকগুলো খুব বিপজ্জনক, আমরা একা এদের সাথে লড়তে পারব না। রিয়া শক্ত গলায় বলল, আমরা একা নই, আমাদের সাথে সত্য আছে, আর সত্য সব সময় যেতে। কিন্তু মনের ভেতরে সে জানত যে এই লড়াই এত সহজ হবে না। এখন তার কাছে সময়ও কম ছিল, আর শত্রুও ছিল অনেক বড়। আর সবচেয়ে বড় প্রশ্ন এখনও বাকি ছিল, সে কি অমিতকে বাঁচাতে পারবে, নাকি নিজের হাতেই তাকে ফাঁসির সাজা দিতে হবে? রাত আরও গভীর হয়ে গিয়েছিল এবং আগত ভোর এমন এক ফয়সালা নিয়ে আসতে চলেছিল যা অনেক জীবনকে চিরতরে বদলে দিতে পারত। রাতের সেই ভয়াবহ ঘটনার পর যখন রিয়া আর সমীর কোনোভাবে সেখান থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় পৌঁছাল, তখন বাইরে সবকিছু শান্ত ছিল, কিন্তু রিয়ার ভেতরে তুফান চলছিল। গাড়িটি এক জনমানবহীন রাস্তার ধারে দাঁড়িয়েছিল এবং দূরে কোথাও পাখির ডাক শোনা যাচ্ছিল। কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেও রিয়ার কানে শুধু একটি কথাই বাজছিল, অভয় সিনহার কণ্ঠস্বর আর তার দেওয়া সময়সীমা, ২৪ ঘণ্টা। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হতো যে সে আইনের সাথে থাকবে নাকি নিজের স্বামী আর নিজের মানুষকে বাঁচাবে। কিন্তু এইবার বিষয়টি শুধু আবেগের ছিল না, বরং সত্যকে সামনে আনার ছিল। সমীর ধীরে থেকে বলল, ম্যাডাম, এখন কি প্ল্যান? রিয়া কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে গভীর শ্বাস নিল এবং বলল, এখন আমরা সরাসরি ওদের মস্তিষ্কে আঘাত করব। যদি অমিতকে ওরাই বানিয়ে থাকে, তবে ওর মাধ্যমেই আমরা ওদের শেষ করব। সমীর বুঝতে না পেরে জিজ্ঞেস করল, মানে? রিয়া বলল, মানে এই যে আমাদের অমিতের স্মৃতি ফিরিয়ে আনতে হবে। সেটি আমাদের সবচেয়ে বড় চাবিকাঠি। সেটি এই পুরো খেলার রহস্য ফাঁস করতে পারে। পরের মুহূর্তেই তারা দুজন সরাসরি এক গোপন সরকারি নিউরো রিসার্চ সেন্টারে পৌঁছল, যেখানে দেশের সেরা কিছু সাইকোলজিস্ট আর নিউরো এক্সপার্ট কাজ করতেন। সেখানে ডক্টর নাইনা গুপ্তা ছিলেন, যিনি মস্তিষ্ক আর স্মৃতির বিশেষজ্ঞ বলে পরিচিত ছিলেন। রিয়া তাকে পুরো কাহিনী জানাল, প্রতিটি কথা, প্রতিটি সন্দেহ, প্রতিটি ভয়। ডক্টর নাইনা কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি বললেন, যদি আপনার স্বামীর সাথে সেটিই হয়ে থাকে যা আপনি বলছেন, তবে তার মস্তিষ্কে জোরপূর্বক নতুন পরিচয় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং পুরনো স্মৃতিগুলোকে চেপে দেওয়া হয়েছে। এটি এক বিপজ্জনক প্রক্রিয়া, যাতে মানুষের আসল পরিচয় প্রায় শেষ হয়ে যায়। কিন্তু একটি উপায় আছে যার মাধ্যমে আমরা তার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করতে পারি। রিয়ার চোখে আশার আলো জেগে উঠল।
সে তখনই বলল, যা করতে হয় করুন, আমি অমিতকে ফিরে পেতে চাই। সেই রাতেই অমিতকে গোপনভাবে সেই সেন্টারে আনা হলো। তাকে এক বিশেষ ঘরে রাখা হলো, যেখানে চারদিকে স্ক্রিন লাগানো ছিল। ডক্টর নায়না বললেন, আমাদের ওর পুরনো স্মৃতিগুলোকে উস্কে দিতে হবে, এমন কিছু দেখাতে হবে যা ওর হৃদয়ের সাথে যুক্ত, তবেই ওর আসল ব্যক্তিত্ব জেগে উঠতে পারে। রিয়া নিজেই এগিয়ে এসে এই দায়িত্ব নিল। সে স্ক্রিনে তাদের বিয়ের ছবিগুলো দেখালো, পুরনো ভিডিওগুলো চালালো, তাদের হাসি, তাদের কাটানো মুহূর্ত, তাদের ভালোবাসা। অমিত চেয়ারে বসে সব দেখছিল, কিন্তু তার মুখে কোনো ভাবান্তর ছিল না, যেন সে অন্য কারুর জীবন দেখছে। রিয়ার হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু সে হার মানল না। সে তার সামনে গিয়ে ধীরে থেকে বলল, অমিত, মনে আছে যখন তুমি আমায় বলেছিলে যে যাই হয়ে যাক তুমি সব সময় আমার পাশে থাকবে? মনে আছে সেই সন্ধ্যার কথা, যখন আমরা সমুদ্রের ধারে হেঁটে হেঁটে স্বপ্ন দেখছিলাম? মনে আছে সেই প্রতিশ্রুতি? তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তাতে এমন এক সত্য ছিল যা সরাসরি হৃদয়ে পৌঁছচ্ছিল। কয়েক সেকেন্ড পর্যন্ত কিছুই হল না। তারপর হঠাৎ অমিতের মুখে সামান্য পরিবর্তন দেখা গেল। তার চোখে এক অদ্ভুত চমক এলো এবং সে নিজের মাথা চেপে ধরল, যেন তার ভেতরে কিছু একটা ভাঙছে। ডক্টর নায়না চিৎকার করে বললেন, এটি কাজ করছে, চালিয়ে যান। রিয়া আরও স্মৃতি শোনাল, প্রতিটি মুহূর্ত যা তারা একসাথে কাটিয়েছিল। আর তারপর হঠাৎ অমিত জোরে চিৎকার করে উঠল এবং চেয়ার থেকে উঠে পড়ে গেল। তার শ্বাস দ্রুত হয়ে গেল এবং সে কাঁপতে লাগল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে ক্ষীণ কণ্ঠে বলল, রিয়া। এই নামটি শোনামাত্রই রিয়ার চোখে জল চলে এলো। সে দৌড়ে তার কাছে গেল এবং তার হাত ধরে ফেলল। সে বলল, অমিত, আমি এখানেই আছি, আমি তোমার কাছেই আছি। অমিত তার দিকে তাকালো এবং তার চোখে প্রথমবার চেনার ছাপ ছিল। কিন্তু পরের মুহূর্তেই তার মুখভঙ্গি আবার বদলে গেল। তার চোখ শীতল হয়ে গেল এবং সে জোরে রিয়াকে ধাক্কা দিল। সে চিৎকার করে বলল, পালিয়ে যাও, ওরা আমাদের দেখছে, ওরা আমাদের শেষ করে দেবে। তখনই ঘরের আলো হঠাৎ নিভে গেল। অ্যালার্ম বাজতে শুরু করল। সিস্টেম হ্যাক হয়ে গিয়েছিল। স্ক্রিনে অভয়ের মুখ ভেসে এলো। সে হাসতে হাসতে বলল, খুব ভালো খেলছ লিয়া, কিন্তু তুমি ভুলে গেছ যে এই খেলা আমার এলাকায় হচ্ছে। পরের মুহূর্তেই সেন্টারের ভেতরে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হল। চারিদিকে হাহাকার পড়ে গেল। মানুষজন দৌড়াতে শুরু করল। সমীর চিৎকার করে বলল, ম্যাডাম, আমাদের এখান থেকে বেরোতে হবে। রিয়া অমিতের হাত ধরল, কিন্তু সে হাত ছাড়িয়ে নিয়ে দৌড়াতে লাগল, যেন তার ভেতরের অভিশাপ আবার জেগে উঠেছে। সে চিৎকার করছিল, না, আমাকে ধরো না, আমাকে যেতে হবে। রিয়া তার পেছনে ছুটল, কিন্তু তখনই আরও একটি বিস্ফোরণ হল এবং তাদের মাঝখানে আগুনের দেওয়াল দাঁড়িয়ে গেল। অমিত ওপারে ছিল আর রিয়া এপারে। তাদের চোখাচোখি হল। একদিকে ভালোবাসা ছিল আর অন্যদিকে অন্ধকার। পরের মুহূর্তেই অমিত ধোঁয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখে জল ছিল, কিন্তু এইবার তাতে ভয় ছিল না, ছিল শুধু প্রচণ্ড রাগ। সে দাঁতে দাঁত চেপে বলল, এখন অনেক হয়েছে, এখন আমি তোমাকে শেষ করেই ছাড়ব অভয়, চাই এর জন্য আমাকে নিজের প্রাণই কেননা দিতে হয়। বাইরে রাত শেষ হতে চলেছিল এবং সূর্য উঠতে চাচ্ছিল, কিন্তু এই কাহিনীর অন্ধকার তখনও আরও ঘনীভূত হওয়ার বাকি ছিল। কারণ খেলা এখন তার শেষ এবং সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সকালের প্রথম আলো এখনও পুরোপুরি ছড়ায়নি, অথচ রিয়ার চোখে ঘুমের কোনো নাম নিশানা ছিল না। সারা রাত আগুন, বিস্ফোরণ আর অমিতের হারিয়ে যাওয়ার স্মৃতি তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এখন তার ভেতরে কোনো ভয় ছিল না। এখন তার ভেতরে শুধু একটি বিষয় ছিল, সবকিছু শেষ করে দেওয়া, এই পুরো খেলাটিকে, এই পুরো কালো জালটিকে, এবং সেই মানুষটিকে যে তার জীবন নষ্ট করেছিল, অভয় সিনহা। সে নিজের কেবিনের টেবিলে হাত মারল এবং বলল, এখন এই খেলার শেষ হবে। সমীর তার সামনে দাঁড়িয়েছিল। আহত হওয়া সত্ত্বেও তার চোখে সেই একই জেদ ছিল। সে বলল, ম্যাডাম, আমাদের এখন সরাসরি আঘাত করতে হবে, কিন্তু কিভাবে? আমরা তো ওদের লোকেশনই জানি না। রিয়া কয়েক সেকেন্ড চুপ থাকল। তারপর সে বলল, আমাদের লোকেশন লাগবে না, আমাদের শুধু অমিতকে চাই, ওই আমাদের ওদের কাছে নিয়ে যাবে। সমীর অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু অমিত তো উধাও হয়ে গেছে। রিয়া হালকা হাসির সাথে বলল, না, সে উধাও হয়নি,
তাকে তার মালিকের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর যদি আমার ধারণা ঠিক হয় তবে সে এখন ওদের সবচেয়ে বড় মিশনের জন্য ব্যবহৃত হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে রিয়া একটি খবর পেল। ইন্টেলিজেন্স থেকে তথ্য এলো যে শহরের ঠিক মাঝখানে অনুষ্ঠিত হতে চলা এক বড় ব্যবসায়ী সম্মেলনে বিপদ আছে। সেখানে দেশের অনেক বড় শিল্পপতি এবং মন্ত্রী আসতে চলেছিলেন। রিয়ার চোখ সরু হয়ে গেল। সে তক্ষুনি বুঝে নিল যে এটিই ওদের পরবর্তী লক্ষ্য, আর অমিত এই হামলার অংশ হবে। সে তক্ষুনি টিমকে সক্রিয় করল এবং নিজে সেখানে পৌঁছনোর সিদ্ধান্ত নিল। কয়েক ঘন্টার মধ্যেই সে সেই সম্মেলনের জায়গায় ছিল। চারদিকে নিরাপত্তা কঠোর ছিল, কিন্তু বিপদ তার চেয়ে অনেক বড় ছিল। রিয়ার নজর প্রতিটি মুখে ছিল, প্রতিটি নড়াচড়ায় ছিল। তখনই হঠাৎ তার নজর এক লোকের উপর গিয়ে স্থির হল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক অতি সাধারণ মানুষ, কিন্তু তার হাঁটার ধরন, তার চোখ, সেটি অমিত ছিল। রিয়ার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে ধীরে থেকে তার নাম ধরে ডাকল, কিন্তু সে শুনতে পেল না। অমিতের হাতে একটি ব্যাগ ছিল, আর রিয়া বুঝতে পেরেছিল সেই ব্যাগে কি থাকতে পারে। সে তক্ষুনি সমীরকে ইশারা করল এবং ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। কিন্তু তখনই অমিত মাথা তুলল এবং তাদের চোখাচোখি হল। সেই একটি মুহূর্তে যেন সময়ে থমকে গেল। অমিতের চোখে দুটি আলাদা ভাব দেখা যাচ্ছিল। একটি যা তাকে চিনতে পারছিল, আর অন্যটি যা তাকে মেরে ফেলতে চাইছিল। রিয়া ধীরে থেকে বলল, অমিত, এটি তুমি নও, তুমি এটি করতে পারো না। কিন্তু তখনই অমিতের মুখভঙ্গি বদলে গেল। তার চোখ শীতল হয়ে গেল এবং সে ব্যাগটি শক্ত করে ধরে নিল, যেন সে কোনো আদেশ পেয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে শোরগোল শুরু হলো এবং কিছু লোক হঠাৎ অস্ত্র বের করে হামলা করতে লাগল। চারদিকে হুড়োহুড়ি পড়ে গেল, গুলির আওয়াজ প্রতিধ্বনি হতে লাগল, মানুষজন পালাতে শুরু করল। আর এই বিশৃঙ্খলার মাঝে অমিত ধীরে ধীরে সেই স্টেজের দিকে এগোতে লাগল, যেখানে সব বড় নেতারা উপস্থিত ছিলেন। রিয়া দেরি না করে তার দিকে দৌড়ে গেল। সে চিৎকার করে বলল, অমিত, থেমে যাও। কিন্তু সে থামল না। তার হাঁটার গতি আরও বেড়ে গেল। রিয়া তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সে তার চোখের দিকে তাকিয়ে বলল, যদি তোমাকে এটি করতেই হয় তবে আগে আমাকে মারতে হবে। অমিত থেমে গেল। তার চোখ কাঁপতে লাগল, তার হাত কাঁপছিল, যেন তার ভেতরে দুটি শক্তি লড়াই করছিল। একটি যা তাকে সামনে এগোতে বলছিল, আর অন্যটি যা তাকে বাধা দিচ্ছিল। রিয়া ধীরে থেকে তার হাত ধরল এবং বলল, তুমি আমার অমিত, তুমি খুনি নও, তুমি কারোর দাবার ঘুড়ি নও। মনে করো তুমি কে, মনে করো আমাদের ভালোবাসা। তার কণ্ঠে এতটাই সততা ছিল যে অমিতের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে নিজের মাথা চেপে ধরল এবং জোরে চিৎকার করে উঠল, না, আমি এটি করতে পারবো না। কিন্তু তখনই তার কানের ইয়ারপিসে একটি আওয়াজ এলো, শেষ করে দাও, এটিই আদেশ। পরের মুহূর্তেই অমিতের মুখ আবার বদলে গেল। সে রিয়াকে ধাক্কা দিল এবং ব্যাগ খুলতে শুরু করল। রিয়া বুঝতে পারল যে এখন আর 1 সেকেন্ডও বাকি নেই। সে তক্ষণই নিজের বন্দুক বের করল, কিন্তু তার হাত কাঁপছিল। সে কি তার নিজের স্বামীর ওপর গুলি চালাতে পারত? সে কি আইন আর ভালোবাসার মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে পারত? তখনই সমীর পেছন থেকে চিৎকার করে উঠল, ম্যাডাম, জলদি করুন। রিয়ার চোখে জল চলে এলো, কিন্তু পরের মুহূর্তেই সে নিজের হৃদয়কে পাথর বানিয়ে নিল। সে ট্রিগার টিপল, গুলি চলল এবং সময় যেন থমকে গেল। অমিতের হাত থেকে ব্যাগটি পড়ে গেল এবং সে মেঝেতে লুটিয়ে পড়ল। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। হামলা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু রিয়ার পৃথিবীও সেই মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। সে দৌড়ে অমিতের কাছে গেল, তার মাথা নিজের কোলে তুলে নিল। তার চোখ দিয়ে অবিরাম জল পড়ছিল। অমিত ধীরে চোখ খুলল এবং ক্ষীণ কণ্ঠে বলল, রিয়া, তুমি ঠিকই করেছ, তোমার অমিত ফিরে এসেছে। আর এটি বলা মাত্রই তার চোখ চিরতরে বন্ধ হয়ে গেল। রিয়ার আর্তনাদ পুরো ময়দানে প্রতিধ্বনিত হল, কিন্তু কাহিনী এখানেই শেষ হল না, কারণ আসল খেলোয়াড় তখনও জীবিত ছিল, আর এখন রিয়ার কাছে হারানোর মতো আর কিছুই বাকি ছিল না। ময়দানে ছড়িয়ে থাকা সেই নিস্তব্ধতা তখনও ভাঙেনি। চারদিকে পুলিশ ছিল, অ্যাম্বুলেন্স ছিল, মানুষজন ছিল, কিন্তু রিয়ার পৃথিবী যেন সেখানেই থেমে গিয়েছিল, যেখানে আমেদ শেষ নিঃশ্বাস নিয়েছিল। তার মাথা তখনও রিয়ার কোলে ছিল, তার চোখ বন্ধ ছিল এবং মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে অবশেষে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে যা সে 4 বছর ধরে সহ্য করছিল। কিন্তু রিয়ার জন্য এটি শান্তি ছিল না, এটি ছিল এক তুফানের শুরু।
তার চোখ দিয়ে জল অবিরাম পড়ছিল, কিন্তু তার মুখে এখন এক অন্যরকম কঠোরতা চলে এসেছিল। সে ধীরে থেকে অমিতের মাথা মাটিতে রাখল এবং দাঁড়িয়ে পড়ল। তার মুষ্টি শক্ত করে বাঁধা ছিল। তার চোখে এখন শুধু একটিই নাম ছিল, অভয় সিনহা। ঠিক সেই মুহূর্তে তার নজর মাটিতে পড়া থাকা সেই ইয়ারপিসের উপর গেল, যা অমিতের কান থেকে পড়ে গিয়েছিল। সে সেটি তুলল এবং হাতের মুঠোয় শক্ত করে ধরল। এটিই ছিল সেই সূত্র যা তাকে সরাসরি সেই মানুষটির কাছে নিয়ে যেতে পারত, যে তার জীবন উজাড় করে দিয়েছিল। সে তক্ষুনি টেকনিক্যাল টিমকে ডাকল এবং বলল, এই সিগন্যাল ট্রেস করো, যেখানেই হোক আমার লোকেশন চাই। কয়েক মিনিটের মধ্যেই উত্তর এলো, ম্যাডাম, সিগন্যাল একটি পাহাড়ি ব্যক্তিগত আস্তানা থেকে আসছে, যা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। রিয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে আদেশ দিল, পুরো টিম তৈরি করো, আজ এই খেলা শেষ হবে। হেলিকপ্টার আকাশে উড়তে শুরু করল। নিচে শহরের আলোগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসছিল, আর রিয়ার চোখে শুধু একটিই ছবি ছিল, অমিতের শেষ হাসি। তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, কিন্তু তার সাহস আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার সেই পাহাড়ি আস্তানার উপর পৌঁছাল। নিচে একটি বিশাল কালো কম্পাউন্ড ছিল, যা চারদিক থেকে নিরাপত্তা কর্মীদের দ্বারা ঘেরা ছিল। এটিই ছিল মৃত্যুচক্রের আসল ঠিকানা। রিয়া দেরি না করে অপারেশন শুরু করল। গুলির আওয়াজ আবার প্রতিধ্বনিত হতে লাগল। চারদিকে বিস্ফোরণ শুরু হয়ে গেল। পুলিশ আর সেই অপরাধীদের মধ্যে ভীষণ লড়াই শুরু হয়ে গেল। কিন্তু রিয়া কাউকেই দেখছিল না। সে শুধু একজন মানুষকে খুঁজছিল, অভয় সিনহা। সে ভেতরে ঢুকল এবং প্রতিটি ঘর পার করে এগিয়ে চলল। তার পথে যেই এলো সে থামল না। অবশেষে সে সেই বড় হল রুমে পৌঁছাল, যেখানে মাঝখানের একটি চেয়ারে বসে সেই লোকটি তার অপেক্ষা করছিল। সেই একই কালো কোট, সেই একই আংটি, সেই একই হাসি, অভয় সিনহা। সে হাততালি দিতে দিতে বলল, ব্রাভো রিয়া, আমি জানতাম তুমি এখানে পৌঁছে যাবে, কিন্তু আফসোস তুমি দেরি করে ফেলেছ। তোমার স্বামী এখন এই পৃথিবীতে নেই। রিয়ার চোখে আগুন জ্বলছিল। সে তার দিকে বন্দুক তাক করল এবং বলল, খেলা শেষ হয়ে গেছে অভয়, এখন তোমার অন্ত। অভয় হাসল এবং বলল, অন্ত? এটি তো মাত্র শুরু রিয়া। তুমি একজন মানুষকে মারতে পারো, কিন্তু এই চিন্তাধারাকে নয়, এই নেটওয়ার্ককে নয়। আমরা প্রতিটি জায়গায় আছি, প্রতিটি সিস্টেমে আছি, প্রতিটি ক্ষমতায় আছি। এটি শোনা মাত্রই রিয়ার রাগে ট্রিগার টিপল, কিন্তু অভয় দ্রুত বেঁচে গিয়ে পেছনে সরে একটি বোতাম টিপে দিল। পুরো কম্পাউন্ডে অ্যালার্ম বাজতে শুরু করল। সে বলল, যদি আমি মরি তবে এই পুরো আস্তানা উড়ে যাবে, আর তুমিও এখানেই শেষ হয়ে যাবে। রিয়া কয়েক মুহূর্তের জন্য থামল, কিন্তু তারপর সে বন্দুক আরও শক্ত করে ধরল এবং বলল, আমার এখন আর নিজের প্রাণের পরোয়া নেই। আমি সব কিছু হারিয়ে ফেলেছি। এখন আমি তোমাকে জ্যাতো ছাড়ব না। দুজনের মধ্যে গুলি বিনিময় শুরু হল। চারদিকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। একটি গুলি রিয়ার কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল, কিন্তু সে থামল না। সে সামনে এগিয়ে গিয়ে অভয়কে মাটিতে ফেলে দিল এবং তার গলায় বন্দুক ঠেকাল। অভয় হাসছিল। সে বলল, মেরে ফেলো আমাকে, কিন্তু মনে রেখো, আমার পরেও হাজার হাজার অভিশাপ বেঁচে থাকবে। রিয়ার চোখে জল চলে এলো, কিন্তু সে বলল, হতে পারে, কিন্তু আজ একটি অভিশাপ অন্তত কমবে। আর সে ট্রিগার টিপে দিল। গুলি সরাসরি অভয়ের বুকে লাগল। তার হাসি সেখানেই থেমে গেল। তার শরীর এলিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে পুরো কম্পাউন্ডে বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হল। 30 সেকেন্ড। সমীর ভেতরে এসে চিৎকার করে বলল, ম্যাডাম, আমাদের এখান থেকে বেরোতে হবে। রিয়া শেষবারের মতো অভয়ের দিকে তাকাল এবং তারপর দৌড় দিল। দুজনে কোনোভাবে বাইরে পৌঁছল এবং শেষ সেকেন্ডে হেলিকপ্টারে ঝাঁপিয়ে পড়ল। পরের মুহূর্তেই পুরো আস্তানা বিস্ফোরণের সাথে উড়ে গেল। আকাশে আগুনের লিলিহান শিখা ছড়িয়ে পড়ল এবং সেই আগুনেই মৃত্যুচক্রের অন্ত হল। কিছুদিন পর শহর আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু রিয়ার জীবন কখনো আগের মতো হতে পারত না। সে অমিতের কবরের সামনে দাঁড়িয়েছিল। বাতাস ধীরে ধীরে বইছিল। সে মৃদু স্বরে বলল, আমি কথা রেখেছি অমিত, আমি ওদের শেষ করে দিয়েছি, কিন্তু তোমাকে ছাড়া সব কিছু অপূর্ণ। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু তার মুখে এক শান্তিও ছিল, কারণ সে শুধু তার স্বামীর প্রতিই বিচারই করেনি,
বরং সেই সব মানুষকেও মুক্তি দিয়েছিল যারা এই অন্ধকার খেলার অংশ হয়ে গিয়েছিল। তখনই সমীর তার কাছে এলো এবং বলল, ম্যাডাম, আপনি একটি নতুন কেস পেয়েছেন। রিয়া চোখের জল মুছল এবং তার দিকে তাকাল। সে ধীরে থেকে বলল, এখন থামা চলবে না, কারণ এটি অন্ত নয়, এটি এক নতুন শুরু। আর সে সেখান থেকে বেরিয়ে পড়ল এক নতুন লড়াইয়ের জন্য, এক নতুন সত্যের জন্য। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন এক গল্পে।